এইভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। 9টা 5টা অফিস কোনো প্রজাতন্ত্রের কর্মচারী করতে পারে না। সে বলতে পারবে না আমার অফিস টাইম 9টা 5টা, তাকে সবসময় প্রজাতন্ত্রের সেবায় থাকতে হবে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। চট্টগ্রামের পাহাড় কাটা, আপনারা তো আমাকে আগের থেকেই ছিলেন। পাহাড় কাটে আর আমি আসি আর থামাই। এইভাবে টম এন্ড জেরি আমি আর খেলতে পারবো না। আমি আসব, ফোন করব, আপনি যাবেন, পাহাড় কাটা বন্ধ হবে। কালকেও আবার পাহাড় কাটবে। ও রাত্রে পাহাড় কাটে, রাত্রেবেলা জায়গা পাহারা দেবেন, এটা আপনার দায়িত্ব, এটা সরকারের আইন। 9টা 5টা অফিস কোনো প্রজাতন্ত্রের কর্মচারী করতে পারে না। সে বলতে পারবে না আমার অফিস টাইম 9টা 5টা, তাকে সবসময় প্রজাতন্ত্রের সেবায় থাকতে হবে। আপনারা পাহাড় কাটায় আমরা একটা তালিকা নিয়েছি, বিভাগীয় কমিশনার মহোদয় একটা তালিকা করে দিয়েছেন। আমরা বারবার বলেছি তালিকায় মালিকদের নাম দেবেন, ওনারা দেন নাই। এখন বলেছি ওই তালিকা পূর্ণ করে মালিকদের নাম দেন। পাহাড় যখন কাটবে মালিককে গ্রেফতার করবেন, শ্রমিককে গ্রেফতার করবেন না। 2টা মালিককে গ্রেফতার করেন, পাহাড় কাটা বন্ধ হবে। এই টম এন্ড জেরি খেলা আর আমাকে দিয়ে খেলাবেন না। হ্যাঁ, এবং ঢাকাতে আমাকে রাত 2টার সময় SMS আসে, আপা অমুক জায়গায় পাহাড় কাটতেছে। আমি 3টার সময় পাঠায় ঘুম ভাঙ্গাই। ওনারা আবার লোক জোগাড় করতে করতে 6টা। ও পাহাড় কাটা শুরু করেছে 11টায়, 7টার মধ্যে ওর পাহাড় কাটা শেষ। আপনি যদি গাছ কেটে ফেলেন, গাছ লাগাতে পারবেন। নদী দখল করেন, দখলদার উচ্ছেদ করতে পারবেন। আপনাদের মধ্যে যদি কারো পাহাড় কাইটে ফেলাইলে আবার পাহাড় সৃষ্টি করার জাদুটা জানা থাকে আমাকে বলে দেবেন। যদি জাদুটা জানা না থাকে তাহলে পাহাড় আর কাটতে দেওয়া যাবে না। তো আপনারা তালিকাতে মালিকের নাম দেবেন। সকল মালিককে আপনারা রেজিস্ট্রিকৃত ডাকযোগে চিঠি পাঠাবেন যে এটা আপনার পাহাড়, আপনি কাটবেন না। সরকারের আইনে অপরিহার্য জাতীয় প্রয়োজন ছাড়া পাহাড় কাটা নিষেধ। দ্বিতীয় হচ্ছে মালিকদের নাম ধরে চট্টগ্রামের লিডিং পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দিয়ে দেবেন যে এই দাগ এবং খতিয়ানে পাহাড় আছে, এগুলো কাটা যাবে না। আর তারপরে চট্টগ্রাম শহরের কোথায় কোথায় পাহাড় আছে আমি আপনাকে গতকালও বলেছি, কোথায় কোথায় পাহাড় আছে আপনারা একটা ভলান্টিয়ার টিম রেডি করেন। আপনার অফিস থেকে একজন, ডিসি মহোদয়ের অফিস থেকে একজন, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট থেকে একজন, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একজন, পুলিশ থেকে একজন, চট্টগ্রাম থেকে 5টা সিটি কর্পোরেশন থেকে একজন, সিডিএ থেকে একজন। চট্টগ্রামটাকে 7টা ভাগে ভাগ করে ফেলেন না। এই 7টা কর্মকর্তা 7টা ভাগের দায়িত্বে থাকবে। তারা প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় একটা করে রাউন্ড দেবে যে কোথাও কোনো পাহাড় কাটা হচ্ছে কিনা। এটা কি খুব কঠিন কাজ? এইটা করা যাবে না। এটা এই টম এন্ড জেরি খেলা কিন্তু পাহাড় কাটা নিয়ে বন্ধ করতে হবে। হ্যাঁ, এবং পাহাড় কাটা আমাদের স্পষ্ট মেসেজ হচ্ছে আপনাদেরকে বন্ধ করতে হবে। আমরা কিন্তু সব প্লাস্টিকের বিরোধিতা করছি না, এই মুহূর্তে পারছি না। আমার চশমাটাও তো প্লাস্টিকের, কি করব? স্টিলের তো আর বানাচ্ছে না। আমার এইটাও প্লাস্টিকের, কি করব? কাচের তো আর বানাচ্ছে না। এখন একবার ব্যবহার্য প্লাস্টিক, যেমন ব্যানার কেন লাগে আমি তাই বুঝি না। ব্যানার লাগবে কেন? বিদেশে যে জাতিসংঘের মহাসচিব ভাষণ দেয়, উনার পিছে ব্যানার থাকে না তো। তো জাতিসংঘের মহাসচিব তো ব্যানারবিহীন কালচারে আমাদের চলে যাওয়া উচিত। আসলে এই যে পোস্টারে এই ব্যানার থেকে চলে যাওয়া উচিত। করতে হলে আমরা কাপড়ে করব, কিন্তু ওইটা আমরা হাতে যখন করি দেখেন স্থানীয় শিল্প ফেরত আসবে। আপনার বাসার যে প্লাস্টিকের টবগুলো আছে সরিয়ে ফেলবেন। আপনি যদি প্লাস্টিকের টবে ফুল লাগান বড় কোম্পানির লাভ হবে, কিন্তু আমার কামারের কুমারের কোনো লাভ হবে না। মাটির টব আর থাকবে না। একবার ব্যবহার্য প্লাস্টিক কোনগুলো? চায়ের কাপ, প্লেট, গ্লাস, চামচ। আমাকে বলো তো কোনটার বিকল্প নাই? বাচ্চারা বলো কোনটার বিকল্প নাই? সবটারই তো বিকল্প আছে। এইবার একটা জায়গায় আমরা সবাই ফেসে যাই, ওটা হচ্ছে কলম। এখন ডক্টর কামাল হোসেন যে ডক্টর কামাল হোসেন হয়েছে, উনি কি বল পয়েন্ট দিয়ে লিখে ডক্টর কামাল হোসেন হয়েছে? হয় নাই তো। উনি কালির দোয়াত নিয়ে যেত, কলমে ভরতো, লিখতো, মেট্রিকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে। আমরা যারা মেট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করছি কেউই কিন্তু বল পয়েন্ট দিয়ে লিখে করি নাই, আমরা কলমের দোয়াত নিয়ে করেছি। ওইটা হয়তো একটু সময় লাগবে, কিন্তু বাকি সব একবার ব্যবহার্য প্লাস্টিক আমরা বয়কট করি। পিকনিকে যাওয়ার সময় আপনারা ডিসপোজেবল প্লেট নিয়ে যান, কি জন্য? কাচের প্লেট নেওয়া যায় না।
আর ডিসপোজেবল যখন নেবেনই কাগজেরগুলো নেবেন, প্লাস্টিকেরগুলো নেবেন না, এটা আপনার জন্য একেবারে নিরাপদ না। ঠিক আছে? তো আমরা শুধু নিষিদ্ধ করা আছে পলিথিন শপিং ব্যাগ, আমরা সেখানেই থাকছি। একবার ব্যবহার্য প্লাস্টিকের ক্ষেত্রে আমরা সকল সরকারি অফিসকে ডিও পাঠিয়েছি যে আপনারা পানির বোতল এই একবার ব্যবহার্য 20টা আইটেমের বিকল্প কি করবেন ওইটাই চলে যান। দুঃখজনক, আমি এখনও যে সমস্ত সার্কিট হাউসে যাই, প্রত্যেকটা সার্কিট হাউসে আমাকে দেখলেই পানির বোতলটা সরিয়ে দেয়। এটা আমাকে দেখলে সরানোর বিষয় না তো, আমার ভয়ে আইন মানতে হবে না। আপনি প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি প্রজাতন্ত্রের কর্মকর্তা, প্রজাতন্ত্রের আইন আপনাকে মানতে হবে। প্রজাতন্ত্র আইন তো জনস্বার্থেই করেছে। আপনি যখন মিটিং মিছিলে গিয়েছেন, আমি যখন বেলা শুরু করি, কোনো মিটিংয়ে আমি দেখি নাই প্লাস্টিকের পানির বোতল দিয়েছে আমাকে। জগ থেকে ঢেলেই খাইতাম, পানিরও অপচয় কম হতো, কারণ যতটুকুন খাবে সে ততটুকুনই ঢালে। তাহলে এটা ফেরত আনা তো কোনো কষ্টের ব্যাপার না। ব্যানার বর্জন করেন, কি জন্য ব্যানার লাগবে? প্রধান অতিথি, বিশেষ অতিথি, এগুলো দিয়ে কি হয় জীবনে? যারা প্রধান তারা এমনিতেও প্রধান, যারা বিশেষ তারা এমনিতেও বিশেষ। আমাকে বলার দরকার নাই যে আপনি বিশেষ, যে এইটাই বুঝে না যে সে বিশেষ, সে আর কিসের বিশেষ? এই কালচারগুলো থেকে আসলে আমাদেরকে সরে আসতে হবে। আপনাদেরকে বিভাগীয় কমিশনার মহোদয় আছেন, পুলিশ থেকে আছেন, ডিসি মহোদয় ছিলেন, দয়া করে আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। এটা কিন্তু নিষিদ্ধ না, এটা অভ্যাসে পরিবর্তন। এনজিওরা যারা আছেন, আপনাদের অফিসগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। স্কুল থেকে যারা আছেন, আপনাদের স্কুলগুলো একবার ব্যবহার্য প্লাস্টিক মুক্ত করেন। কলম আমি মেনে নিলাম, কিন্তু কলমটা কালেক্ট করে রেখে দেবেন, কোনো একটা তথাকথিত রিসাইক্লিং কোম্পানিকে দেবেন। পলিথিন শপিং ব্যাগের সপক্ষে যে যুক্তিগুলো আসে তার প্রতিটাই ভ্রান্ত। এখন কিছু পলিথিন শপিং ব্যাগ তো চলে আসছে, প্রতিদিন ঢাকা শহরেই 1.25 কোটি। এখন যদি আমি ঢাকা শহরের বুড়িগঙ্গা পরিষ্কার করতে যাই, আমাকে নতুন করে ড্রেজার আনতে হবে, গ্র্যাবার বলে, ওইগুলোর এক একটার দাম হচ্ছে 200 কোটি টাকা। তা নয়তো বুড়িগঙ্গার তলদেশ থেকে আমি পলিথিন তুলতে পারবো না। আপনি চট্টগ্রামে পারছেন না কেন কর্ণফুলী পরিষ্কার করতে? কারণ আপনি ওগুলো তুলতে পারতেছেন না। এত কিছুর পরেও যুক্তি দিবেন যে পলিথিন শপিং ব্যাগ সস্তা, এই যুক্তি ধোপে টেকে? এখন কাঁচা বাজারগুলোতে এখন তো দ্রোহ এবং বিদ্রোহের যুগে মনে হয় আমরা প্রবেশ করেছি। কিছু বললেই বিদ্রোহ, কিছু বললেই দ্রোহ। তো কাঁচা বাজারগুলোতেও ক্রমাগত আমরা যাচ্ছি এবং যে বলছি যে এইবার আমরা সতর্ক করে দিলাম, ওখানে আমরা 3টা ব্যাগ হাতে নিয়ে যাই। একটা হচ্ছে কাগজের ব্যাগ, যার ভিতরে মোমের প্রলেপ দেওয়া থাকে, মাছগুলো কেটে ওই প্রলেপের ব্যাগে দিয়ে দেয়। আরেকটা হচ্ছে কাপড়ের ব্যাগ, আরেকটা হচ্ছে চটের ব্যাগ। এই 3টা ব্যাগ নিয়ে আমরা যাচ্ছি এবং দেখাচ্ছি যে এই 3টাকেই আপনারা রাখবেন। এগুলো কিন্তু দেখানো আমাদের শেষ, এবার আমরা কড়া রাস্তায় যাব। আরেকটা কথা হচ্ছে, আমাকে ধরেন বলবেন, তাই তো? আচ্ছা, উনি ঘোষণা দিয়েছিলেন পলিথিন শপিং ব্যাগ বন্ধ করবেন, উনি বন্ধ করতে পারেন নাই, পারলাম না, আমি ব্যর্থতা না হয় মেনে নেব, কিন্তু আপনি কি করবেন আপনার বাচ্চাকে নিয়ে সেটা আমাকে বলেন। আপনার বাচ্চার তো মায়ের দুধে প্লাস্টিক ঢুকে গেল, আপনার বাচ্চার তো মগজে প্লাস্টিক ঢুকে যাচ্ছে, রক্তে প্লাস্টিক ঢুকছে। আমার ব্যাপারে ফেসবুকে পোস্টিং দেওয়ার আগে তো জরুরি বসে চিন্তা করা যে আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে আপনি কি করতেছেন। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে।